দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিউ স্টারের সঙ্গে আছে আমি নামির আহমেদ এবং আজ আমাদের মাঝে যিনি আছেন তিনি হচ্ছেন অভিনেতা শিশির সর্দার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। শুরুতেই আমি একটু আপনার কাজ প্রসঙ্গে চলে আসি। হ্যাঁ, কাজ প্রসঙ্গে চলে আসি বলতে রিসেন্ট কি কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমার লাস্ট একটা কাজ করলাম, সেটা হচ্ছে বিজ্ঞাপন। একটা আইভিএলসি ব্যাংকের একটা বিজ্ঞাপন করেছি। অ্যান্ড আমার একটা সিরিয়াল চলছে গৃহলক্ষ্মী, সেটার কাজ কন্টিনিউ করছি। এছাড়া একটা ওয়েব ফিল্ম নিয়ে আমি আসলে আমার ওয়েব ফিল্মটা স্টার্ট করেছিলাম, কিন্তু যে দেশে আমাদের একটু ঝামেলা হয় সেজন্য অফ, আবার স্টার্ট করেছি। আর কাজের মধ্যেই আছি, তবে বেছে কাজ করছি। আচ্ছা, এখানে আমি একটা বিষয় জানতে চাই। আমি যতটুকু জানি বা কম বেশি সবাই জানে, যারা আপনার ফ্যান ফলোয়ার যারাই আছে না কেন তারা নিশ্চয়ই জানে যে আপনি সব ধরনের কাজ করেন। আপনি নাটকেও কাজ করেন, সিনেমাতেও কাজ করেন, ওয়েব সিরিজ, টিভিসি, ওবিসি সব কিছু মিলিয়ে কাজ করছেন। কিন্তু যারা সিনেমার ডিরেক্টর তারা কিন্তু কখনোই মেনে নিতে চায় না যে নাটকে কাজ করা কোনো মানুষ, সেটা অভিনেতা হোক অভিনেত্রী হোক, তাদেরকে নিয়ে সিনেমায় কাজ করবে। তো কখনো কি কোনো ঝামেলা ফেস করেন কিনা? অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, যারা ফিল্মে কাজ করছে, যারা মুভিতে অভিনয় করছে, তো তারা হচ্ছে বেসিক্যালি আর 10 জনের থেকে আলাদা হয়। আচ্ছা, তো ডিরেক্টরও চিন্তা করে যে আমার আর্টিস্টকে যদি ছোট পর্দায় দেখেই ফেলে, তাহলে তো আসলে সেই আর্টিস্টের ওই জায়গাটা থাকে না যে হলে যে বড় পর্দায় টাকা দিয়ে টিকিট কেটে কেন দেখবে তাদেরকে। তো এই একটা ব্যাপারের কারণে হয়তোবা এটা অনেকের মধ্যে বিরাজমান যে না, আমার হিরো কেন নাটকে কাজ করবে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ফিল্ম এখনো রিলিজ হয়নি। সরি টু ইন্টারাপ্ট, আমি এখানে একটু জানতে চাই যে আপনি এটা ফেস করেছেন কিনা, কারণ রিসেন্টলি কিন্তু আপনি সিনেমার শুটিং গুলো শেষ করেছেন, রিলিজ হবার কাতারে আছে। তাই জানতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে আসলে এই ধরনের প্রবলেম তো হয়, এটা আসলে ডিনাই করার অপশন নেই। সো এটা ফেস করেছেন কতটুকু? হ্যাঁ, ফেস আমাকে করতে হয়েছে, বিকজ আমার উপরে যেহেতু অনেক কোটি টাকা ইনভেস্ট করবে একটা ডিরেক্টর বা প্রোডিউসার, সে চিন্তা করবে যে আমার আর্টিস্ট যেন সে নাটকে কাজ না করে। আর আমার যারা হচ্ছে আমার ডিরেক্টর, আমি যাদের ফিল্ম করেছি তাদের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে আমি কিছু বললে তারা সেটা শোনে। এবং আমি চেষ্টা করি কোনো কাজ আসলে সেটা স্ক্রিপ্টটা তাদেরকে বলার যে আমি এই ডিরেক্টরের এই কাজটা করতে চাচ্ছি। তো এখন আপাতত এখন পর্যন্ত আমাকে মানা করে না ওইভাবে, তারপরে যে যতটুকু বলে সেটা হচ্ছে যে ছোট কাজটা না করা। আচ্ছা, যদি ইন ফিউচার নিষেধ দেয়া হয়, হ্যাঁ, তখন কি করবেন? ভাববো, বাট আমি সবসময় বলে আসছি যে নাটকটা আমি ছাড়বো না, আমি নাটকে কাজ করব, বিকজ ওখানে অভিনয়ের জায়গাটা আছে, অভিনয় করা যায় ওখানটায়। আর ওখান থেকে যেহেতু আসছি, শিকড় তো ভুলে গেলে চলবে না। দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনা আছে যে আমি নাটকে কাজ করব সবসময় ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমানে যেহেতু সিনেমা ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ এসেছে বলে আপনি মনে করেন? কারণ আমরা কিন্তু রিসেন্ট সবকিছুর মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে একজন অভিনেতা হিসেবে কি চেঞ্জ দেখেছেন বা দেখতে চান? অলরেডি অনেক বড় চেঞ্জ আসছে, বিকজ আগে যেই ফিল্মগুলো হতো সেটা তো অন্যরকম ছিল। 85 এর ডিরেক্টরদের ক্রিয়েটিভিটি, ওটা সেলুট ওদের সাথে। বাট মাঝখানে যা হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই জানে, 12 থেকে 15 বছর, রাইট, সেটা এখন আর নেই। আর এখন হচ্ছে ইয়াং জেনারেশন আসছে এবং তাদের মেকিং দুর্দান্ত। রায়হান রাফি ভাইয়া খুব ভালো মেকিং করে এবং অনন্য মামুন ভাইয়া হচ্ছে ভালো কাজ করছে, ভালো কাজ উপহার দিচ্ছে। সো এবং এর বাইরেও অনেক ডিরেক্টর আছে, আমি নাম বলে শেষ করতে পারবো না, গল্প কেন্দ্রিক কাজ করছে। গুণী নির্মাতা কিন্তু আছে বাংলাদেশে, অনেক, অভাব নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বাঙালিরা গল্প বোঝে, মেকিং বোঝে, সবকিছু বোঝে। আর সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু অডিয়েন্স সবকিছু বোঝে এবং তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। এবং আশা করি আমার যতটুকু মনে হয়, আমি একজন অডিয়েন্স হিসেবে যদি বলি, তাহলে আমরা এখন 99% দিতে পারছি। আচ্ছা, আমার না এখানে আরেকটা ব্যাপার জানার, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বর্তমানে বাঙালি অডিয়েন্স কিন্তু হোল হার্টেডলি নিউ কামারদের অ্যাকসেপ্ট করে। আগে যে ব্যাপারটা হয়তো কম ছিল, বা খুব বুঝে শুনে একটা নায়িকাকে লঞ্চ করা বা
নায়ককে লঞ্চ করা খুব একটা মুহূর্ত হতো, তারপর সেটা যদি সামহাউ ফ্লপ হয়ে যেত সেই সিনেমা, আবার মুহূর্ত করে তাদের পিছনে ইনভেস্ট করা, মানে অনেকটা সময়। কিন্তু এখন কিন্তু হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করে। এই অ্যাকসেপ্টেন্সটা আপনার কেমন লাগে? অফকোর্স এটা আমাদের জন্য ভালো। আমি সব সময়, আমি যখন আরো 4 বছর আগে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তখন আমি একটা কথাই বলতাম যে আমরা যারা নতুন আছি আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন আমরা অনেকটা সাপোর্ট পাবো। সো এখন আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, সেই জন্য হয়তোবা আমি আজকে আপনাদের সামনে বসতে পেরেছি। এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো, এবং এভাবেই যেন চলতে থাকে। তা না হলে অনেক আছে না যে অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে এত বেশি ট্যালেন্টেড, কিন্তু একটা জায়গা পায় না, আসলে তাই সুযোগ পায় না। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা একদম ফাটিয়ে দিবে, আই ফিল। সো সেটা যেহেতু হচ্ছে, সবাই অপরচুনিটি দিচ্ছে, এটা ভালো লাগারই কথা। আচ্ছা, এখন যদি বলি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনার আইডল কে? আইডল? আচ্ছা, আইডল বলতে হয় কি, আইডল বাংলাটা কি? আপনি যাকে অনুসরণ করেন বা অনুকরণ করেন বা ফলো করেন, যাই বলেন না কেন। ওকে, ঠিক আছে। বেসিক্যালি হয় কি, আমি কিছু জিনিস ফলো করি, সেটা হচ্ছে সাকিব ভাইয়ার। এটা নিয়ে আমার অনেক, আমি সব ইন্টারভিউতে বলি, যেটা ফলো করার বিষয় সেটা হচ্ছে যে সাকিব ভাইয়া হচ্ছে 24 বছর ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, এবং তার যে ধৈর্য, তার যে শ্রম, তার যে কষ্ট, আমি সেইটাকে ফলো করি। আমি এই বিষয়টাকেই মাথায় রেখে আমি একটা কথা বলেছিলাম যে আমার সাকিব ভাই হচ্ছে আমার আইডল। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, আমি তাকে অনেক বেশি পছন্দ করি, বিকজ সে হেরে যাওয়ার মানুষ না, সে মাঝ রাস্তায় যে ফিরে আসার মানুষ না, সে শেষ অবধি যাওয়ার মানুষ। শেষটা দেখে ছাড়ো, এরকম একজন পার্সোনালিটি ক্যারি করে। তার এই পার্সোনালিটি আমার ভালো লাগে। ইভেন আমি এটাও বলেছি যে সাকিব ভাইকে আমি কপি করি না, সাকিব ভাইয়ের অ্যাক্টিং বা এনিথিং। আচ্ছা, আমি বুঝি না বাংলাদেশে এই জিনিসটা কেন হয় যে কাউকে আমার ভালো লাগতেই পারে, ইট ডাজন্ট মিন যে আমি তাকে কপি করব, তাই না? এখন আপনার ঐশ্বরিয়া রায়কে ভালো লাগতে পারে, বা আপনার শাহরুখ খানকে ভালো না লেগে আপনার আমির খানকে ভালো লাগতে পারে, এর মানে তো এটা না যে আমি তাকে কপি করছি, তাই না? আমি তার ভালো কিছু গুণাবলীও পিক করতে পারি। এই জিনিসটা কেন হয় আমি জানি না, আমার কাছে এখনো খুব অড লাগে। এবং আমি যদি ভুল না করি, শাকিব খান কেন্দ্রিক একটা ঝামেলায়ও আপনি, মানে একটা কন্ট্রোভার্সি ছিল আপনাকে নিয়ে, এবং এক পরিচালক আপনাকে, আমি যদি একেবারে খাস বাংলায় বলি, গণধোলানি দিয়ে দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি গণধোলা কি বললেন, এটা গণধোলানি আমি খাইনি। যাই হোক, ঘটনাটা ছিল হচ্ছে আমার লাস্ট মৃত্যু 19 একটা ফিল্ম, সেটা হচ্ছে সেটার একটা মহরত হয় ভিএফডিসি তে। তো সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমার পছন্দের, অনেক প্রেস ছিল ওখানে। তো আমি আমার মনের কথাটা বললাম যে আমি সাকিব ভাইকে অনেক পছন্দ করি, সাকিব ভাইকে আমি ভালোবাসি, সাকিব ভাইকে ফলো করি। দ্যাটস মিন হচ্ছে এই যে একটু আগেও বললাম যে তার ধৈর্যটা আমি ফলো করি। হয় না যে একটা সময় অনেক মানুষের সামনে অনেক বড় একটা স্টেজে হয় না, কথা অনেক সময় একটু 19-20 হতেই পারে। আমি অনেক নতুন, শুধু মানুষের জন্য আমার কাছে মনে হয় আপনি আর্টিস্ট বলে না, প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি সহকারে আসলে সে মানুষ। তো হঠাৎ তখন আমি, হয় না যে ইন্ডাস্ট্রিতে যারা আসে নতুন, তাদের একটা পছন্দ থাকে। সালমান শাহ ভাইয়াকে পছন্দ করে, মেয়েরা শাবনুর আপুকে পছন্দ করে, মান্না ভাইকে পছন্দ করে। আমার কিন্তু সবচেয়ে অনেক বেশি পছন্দ মান্না ভাইকে। আচ্ছা, কিন্তু আমি মান্না ভাইয়ের নামটা নেইনি। কেন নেননি এই কারণটা অবশ্যই আমার দর্শকদের বলবেন। অবশ্যই বলবো। সাকিব ভাইয়ের নামটা নেওয়ার রিজনটা ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি অনেক ধৈর্যশীল। আমি শুরুতেই বলেছি উনি অনেক অনেক বেশি ধৈর্যশীল। আচ্ছা, ওনার লাইফে উনি যা যা দেখেছে, ওনার স্টোরি আমি শুনেছি, উনি সেটে ওনার সাথে কি বিহেভিয়ার করা হয়েছে, এবং ওখান থেকে উনি তারপরে নিজে সেখান থেকে উনি যে ইন্ডাস্ট্রিতে টিকে আছে এবং সে লিড করে এখন সুপারস্টার, মেগাস্টার সে। সো সেই জায়গাটা আমার কাছে ফিল হয়েছে যে সাকিব ভাই আসলে একটা, মানে উনি আসলে একজন মেগাস্টার, বিকজ ওনার ধৈর্য এত বেশি ওনাকে কেউ ভাঙতে পারেনি। ওনার সাথে অনেক রাজনীতি হয়েছে, অনেক পলিটিক্স হয়েছে, বাট উনি ওনার জায়গায় ছিল। সবার সাথেই হয়, মানে ইন্ডাস্ট্রিতে এই পলিটিক্সটা হয়, এটা হয়। সো আমি আমার কথা বললাম, তো সামহাউ আপনি বললেন আমাদের প্রোডিউসার ডিরেক্টর, ওনার হয়তো আই ডোন্ট নো, উনি আমাকে হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি, হঠাৎ করে উনি স্টেজে এসে বলে দিল যে হিরো তুমি আমার কাছে আজকে থেকে জিরো। আচ্ছা, তুমি কেন কাউকে ফলো করবা, তুমি তোমাকে ফলো করো, তুমি তোমার মতো করে এগিয়ে যাও।
তো ওনার কথা ঠিক ছিল যে তুমি তোমার মতো, হয়তো উনি আমার কথা বুঝতে পারেনি। আমি তখন ওনাকে আবার আমি রিপিট করলাম যে ভাইয়া আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি বলেছি আমি সাকিব ভাইয়াকে পছন্দ করি, সাকিব ভাইয়াকে আমি ভালোবাসি। আমি এটা বলিনি আমি সাকিব ভাইয়াকে ফলো করি, মানে সাকিব ভাইয়ের অ্যাক্টিং কে ফলো করি, সাকিব ভাইকে কপি করি, তাকে সে যেটা করছে সেটাই করতে চাচ্ছি, সেটা করে আমি উঠতে যাচ্ছি। নট লাইক দ্যাট। আমি তাকে ভালোবাসি, ভালোবাসার জায়গাটা অন্যরকম। আর আমি সাকিব ভাইয়া কেন, আমি যেই কাউকেই ভালোবাসতে পারি, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। এবং এইটাও হয়েছে, এটা আপনি আজকে আমাদের যিনি আমাকে এই কথা বলেছেন তার কথা আমি বাদ দিলাম, আমাদের এই দেশে অনেক অডিয়েন্স আছে, অনেক দর্শক আছে যারা হচ্ছে, আমি যখন বলি যে আপনি কার মতো হতে চান, আপনি কোথায় যেতে চান, আমাকে নতুন এটা প্রশ্ন করবেই, স্বাভাবিক। হ্যাঁ, হতেই পারে। আমি বলি আমি সাকিব ভাইয়ের জায়গাটায় যেতে চাই। আমি এটা আমার কাছে মনে হয় যেটা সবাই কম বেশি বলবে। আমি এটা বলিনি আমি সাকিব ভাইয়াকে সাকিব ভাইকে ধ্বংস করে দিই আমি সাকিব ভাইয়ের জায়গায়। আর কেউ কাউকে ধ্বংস করে তো যেতে পারে না। আমি বলেছি আমি সাকিব ভাইয়ের জায়গায় যেতে চাই। অফ কোর্স আমি সেই জায়গাটার কথাই বলবো যে জায়গাটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তখন এই কথাটা যখন আমি বলি তখন অনেকে কমেন্টস করে, আমার কাছে দেখে খুব আশ্চর্য লাগে যে আসলে আপনারা কি সুস্থ মস্তিষ্কে বলেন এই কথাগুলো? আর তুই সাকিবেরও তো হবি, তুই সাকিবের জায়গায় যাবি। আরে ভাই, আমি শাকিব খান আজকে যা ছিল সেটা তো 25 বছর আগে ছিল না, কিন্তু আমি তো আমার পছন্দের কথা বলছি, আমি তো বলতেই পারি। আমি অনেকে বলে না যে আমি শাহরুখ খানের মতো হতে চাই, আমি সালমান খানের মতো হতে চাই, এটা তো একটা স্বপ্ন। হ্যাঁ, আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো, আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো। আচ্ছা, কে কে কিনেছে না, আমি কেন বলছি কথাটা, এটা জাস্ট একটা পছন্দের কথা। এইটার নিচে কমেন্টস আসে তুই সাকিব খান হবি, তুই কে, তুই এই সে, তোরে দেখছস। আবার অনেকে ভালো বলতেছে যে না দেখতে অনেক সুন্দর। আচ্ছা, আমি একটু বলি, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে এই যে পাবলিক, যেহেতু আপনি পাবলিক ফিগার, আপনাকে নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। এই মন্তব্যগুলো এখন কিভাবে নেন? আমার কাছে মনে হয় যারা মন্তব্যটা করে তারা আসলে হয়তো অনেক বেশি ভালোবাসে সাকিব ভাইয়াকে, যে না এই ছেলে যদি চলে আসে তাহলে তো সাকিব মানে হয়তো না তুই যেতেই পারবি না, হয়তো অনেক বেশি ভালোবাসা থেকে অনেকে অনেক কমেন্টস করে ফেলে। তো এখন আমি এটা সিরিয়াসলি বা এটা নিয়ে চিন্তা কিংবা এটা নিয়ে ভাবনা একদমই করি না, বিকজ যার যার মন্তব্য, এটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, যে যার মতো বলতে পারবে, যে যার মতো লিখতে পারবে। আই ডোন্ট কেয়ার, আমি আমার কাজটাই করব ইনশাআল্লাহ। আমি তার জায়গা না যেতে পারলেও তার চাইতে কম কিছু আমি ইনশাআল্লাহ হব না। ওকে, ঠিক আছে। সো আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আমরা বেশ কয়েকটা সেগমেন্ট রেখেছি, সেভাবেই হচ্ছে পুরো প্রোগ্রামটা কন্টিনিউ হয়। সো আরো গল্প করব, তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, গল্পে আড্ডায় সঙ্গেই থাকবেন। এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, চোখ রাখবেন নিউজ স্টারে।
ওয়েলকাম ব্যাক টু নিউ স্টার। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন শিশির সর্দার। আরও একবার ওয়েলকাম করছি। আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু সেগমেন্ট আমরা রেখেছি। এখানে এখন আমি যাদের নাম বলবো তার মধ্য থেকে দুই একজনের মিমিক্রি করে দেখাতে হবে এবং এক বাক্যে বলতে হবে যে তারা আসলে কেমন পার্সোনালিটি। ঠিক আছে? সো প্রথম আপনি যার অ্যাক্টিং করবেন তিনি হচ্ছেন শাকিব খান। এটা খুব কঠিন আসলে, মানে এনভায়রনমেন্ট ছাড়া অ্যাক্টিং করা খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, সাকিব ভাইয়ের হচ্ছে ফেমাস এই ডায়লগটা, এটা হচ্ছে বেশ আমার ভালো লাগে পার্সোনালি। ওনার ওইখানে তখনকার অনেক আগে শাবনুর আপু ছিল, ফেরদৌস ভাইয়া ছিল, সাকিব ভাইয়া ছিল, ওখানে একটা সিন ছিল পিস্তল নিয়ে, তো আমি ওটা ট্রাই করছি। ওকে, সরি ভুল ত্রুটি হলে মাফ করবেন। চুপ মিথ্যাবাদী, তুই আবারও আমার সাথে মিথ্যা কথা কইতাছস। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, আর যার ডায়লগ আপনি বলবেন তিনি হচ্ছেন মিশা সওদাগর। ডায়লগ বলবো নাকি পার্সন হিসেবে কেমন সেটা বলবো? ওনার ডায়লগ বলতে হবে। পাশার ভাষা না বুঝলে জীবনের মায়া ছাড়া দিতে হইব। ওকে, এখন বলবেন হচ্ছে ডিপজল ভাই। ডিপজল ভাই অত্যন্ত ভালো মানুষ। চঞ্চল চৌধুরী। ও দুর্দান্ত অ্যাক্টর। ওকে, পরিচালক ঝন্টু। অবশ্যই শ্রদ্ধা করি, সিনিয়র, ওকে, সম্মানী। আচ্ছা, কোনটা ধরবো, শ্রদ্ধা করি না সম্মানী? সম্মান, শ্রদ্ধা তো এটা আমার ব্যক্তিগত বিষয়, বাট সম্মানী। ওকে, ঠিক আছে। রায়হান রাফি। গ্রেট ক্রিয়েটিভ একজন পারসন। আচ্ছা, অভিনেত্রী রাজদীপা। পার্সোনাল বলা যাবে নাকি ও কি কেমন সেটা বলতে হবে? আপনি আপনার মতো ডিফাইন করবেন। শি ইজ মাই ফ্রেন্ড। শরীফুল রাজ। অ্যাক্টর। ওকে, সালাউদ্দিন লাভলু। দুর্দান্ত অ্যাক্টর, গ্রেট অ্যাক্টর, মানে বলে শেষ করতে পারবো না। পরিমণি। এর আগে ভুলে গেছি। বিদ্যা সিনহা মিম। খুবই ভালো লাগে আমার পার্সোনালি। আচ্ছা, নেক্সট হচ্ছে বারিশা হক। সরি, চিনি না। আপনি বারিশা হককে চেনেন না? না, সত্যি চিনি না। আচ্ছা, ঠিক আছে, স্কিপ করলাম। জায়েদ খান। গ্রেট পারসন। ওকে, অপু বিশ্বাস। অপু বিশ্বাস আমি পার্সোনালি ওনাকে চিনি না, বাট আমি শুনেছি অনেক ভালো মানুষ। আচ্ছা, নুসরাত ফারিয়া। অ্যাক্টরস, দুর্দান্ত অ্যাক্টরস। ওকে, ঠিক আছে, এখন তো আমাদের এই সেগমেন্ট শেষ হলো। এখন আবার একটু আপনার কাজ প্রসঙ্গে শুনতে চাই। হ্যাঁ, শুরুটা কিভাবে হলো? শুরুটা করেছিলাম হচ্ছে একটা মিউজিক ভিডিও দিয়ে, সেখান থেকে নাটক, তারপর হচ্ছে নাটকে কাজ করলাম শামীম জামান ভাইদের সাথে। তো শামীম জামান ভাই হচ্ছে আমাকে ফার্স্ট হচ্ছে নাটকে সুযোগ দেয়। উনি হচ্ছে তখন বলেছিল যে দেখ তোর হচ্ছে অ্যাক্টিং স্কিল ভালো এবং তোর ভোকাল একটু কাজ করতে হবে, আশা করি তুই অনেক বড় একটা জায়গায় যাবি। তো ওনাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি, বিকজ উনি আমাকে চিনতে পেরেছিল এবং ওনার জন্যই আমার এত দূর পর্যন্ত জার্নি। আর কষ্ট তো অনেক করেছি, করতেই হয়, এখনো করে যাচ্ছি, এখনো কিছুই না, এই আর কি। অভিনয়টা কতটুকু এনজয় করেন? অনেক বেশি। আমি যখন কোনো কাজে যাই তখন চেষ্টা করি হচ্ছে ওই অভিনয়ের মধ্যেই থাকা। আচ্ছা, অভিনয়ে বাদ দিয়ে কোন পেশায় আসলে নিজেকে নিয়োজিত রাখতে চান? কোনোটাতেই না? আচ্ছা, ঠিক আছে। অভিনয় জীবনে কি আপনার লক্ষ্য ছুঁতে পেরেছেন? না, এখনো অনেকটা পথ বাকি। অনেক, মাত্র তো শুরু। আচ্ছা, আমি যদি বলি এখন অবধি কি কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় কিনা ইন্ডাস্ট্রিতে, বা ইন্ডাস্ট্রির একটা পলিটিক্স আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। একেবারে যদি বলি ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্স যেটাকে বলে, এটা ফেস করেছেন কিনা, বা এখন পর্যন্ত সেটা ফেস করতে হচ্ছে কিনা? না, সেটা তো একটু করতেই হবে, বিকজ আমাকে ওই জায়গাটায় যখন কেউ দেখবে যে ও এত পরে এসে কেন আমার থেকে একটু এগিয়ে আছে,
তখন তার একটু সামহাউ জেলাসি হতেই পারে। সো এটা প্রত্যেকটা ছেলে মেয়েই ফেস করে, বাট এখানেও ভালো আছে মন্দ আছে, সব জায়গায় আছে। এমনি ভালোরা যারা ভালো তারা অবশ্যই টান দিয়ে নিয়ে আসে ওখান থেকে। তো আমিও অনেক প্রবলেম ফেস করেছি এবং করছি এবং আগামীতেও করবো, আই নো দ্যাট, বাট আমি ফাইট করে যাব। নাটকও করছেন, সিনেমাও করছেন, কোন কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার অ্যাক্টিংটা করতে অনেক বেশি ভালো লাগে, আর দুই জায়গাটাই হচ্ছে অ্যাক্টিং করা, অ্যাক্টিং এর জায়গা, অ্যাক্টিং করা লাগে। তো দুইটাই আমার কাছে ভালো লাগে। প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক পেয়েছেন? প্রথম সিনেমা যেটা ছিল সেটা হচ্ছে আমার সরকারি অনুদানের ছিল, ওটা জলরং, অপূর্ব রানাবাই ডিরেক্টর ছিল। তো একটু কনসিডার করতে হয়েছে নিশ্চয়ই। না, কনসিডার বলতে হচ্ছে কি আমি কোনো টাকা পয়সা করিনি। আমি জাস্ট হচ্ছে যে ঠিক আছে কাজটা করি। তো ওরা আমাকে যথেষ্ট টাকা দিয়েছিল, অ্যামাউন্টটা না বলি, অনেক টাকা। না, অ্যামাউন্টটাই কিন্তু আমার মেইন প্রশ্ন ছিল, আমার মেইন প্রশ্নটাই এটা ছিল। মানে থাকে না, এটা আসলে আমি তো ওখানে আসলে আমার কোনো না, আমি পার্সোনালি অ্যাটাক করার জন্য জিজ্ঞাসা করছি না। এটা আসলে প্রত্যেকটা মানুষের ফার্স্ট সবকিছুই কিন্তু একটা মানে কি বলবো, নাড়া দেওয়ার মতো অনুভূতি থাকে, সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি। আমাকে ওনারা হচ্ছে 50,000 দিয়েছিল। আচ্ছা, মানে এটা হচ্ছে ওনারা নিজেরা দিয়েছিল, আমি চাইনি ওটা। আচ্ছা, ওনারাই বলছে যে এটা। আমি যদি বলি সেই টাকাটা দিয়ে আপনি কি করেছিলেন? আচ্ছা, সেই টাকাটা দিয়ে আমি অনেক কিছু করেছি। আমি ড্রেস কিনেছি, অনেক কিছু করেছেন। ড্রেস কিনেছি, আম্মুকে দিয়েছি, তারপর রেস্টুরেন্টে খেয়েছি, তারপরে হচ্ছে যারা আমাকে আমার কাছের ছিল তাদেরকে পার্টি দিয়েছি। আমি অনেস্টলি বলি, এই মানে কি বলে অ্যানসারটা নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে কলেজের স্টুডেন্টরা যে কাজগুলো করে, দোস্ত এই টাকাটা পাইছি, এখন হচ্ছে এই খাদে খরচ করব, ব্যাপারটা এরকম। মানে অন্যরকম একটা আছে, মানে প্রথম সবকিছুই না একটা অন্যরকম। আমি একটা বিষয় বলি আপনাকে, আমি যখন প্রথম অ্যাঙ্কারিং করি, 500 টাকা, বিষয়টা এরকম না যে 500 টাকা আমি কখনো পাইনি, হয়তো মানে রিলেটিভস দিয়েছে বা আম্মু, কিন্তু ওই 500 টাকার প্রতি আমার একটা অন্যরকম আকাঙ্ক্ষা, যে ওই 500 টাকাটা না আমি ইন্ডিভিজুয়ালি ভাগ করে ফেলেছি যে আমি কি কি কাজ করব সেই 500 টাকা দিয়ে। তো এটা একটা অন্যরকম বিষয় মনে হয়। সেই ক্ষেত্রে আমার একটা গল্প আছে। আমি এসএ টিভিতে আমার লাইফের ফার্স্ট পেমেন্ট আমি এসএ টিভিতে পেয়েছি। আচ্ছা, 1500 টাকা। আচ্ছা, একটা সিরিয়ালে কাজ করেছিলাম পুলিশ অফিসারের। সো ওখানে আমাকে 1500 টাকা দিয়েছিল খামে, আমি ওই টাকাটা খরচ করিনি। আচ্ছা, কি করেছিলেন? টাকাটা আমি খামে করে এখন পর্যন্ত আছে। বাহ, চমৎকার। করা হয় কিনা, মানে স্ট্যাম্প কালেক্ট করা হয় কিনা? হ্যাঁ, অনেক করেছি, কিন্তু ইদানিং আর হচ্ছে না। না, এই অভ্যাসটা কম বেশি সবার থাকে, কিন্তু শুরুতে অনেক করেছিলাম, বিভিন্ন চ্যানেলের যারাই খাম দিত ওগুলা রেখে দিতাম, কালেক্ট করে রাখা হতো, কালেক্ট করে রেখে দিতাম, খাটের নিচে অনেক ছিল। এখন যদি জিজ্ঞাসা করি, আগামীতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আগামীতে আমি আমাকে ওই জায়গাটাই দেখতে চাই যে জায়গাটায় গেলে আমাদের বাংলাদেশের অডিয়েন্স, সারা বিশ্বের অডিয়েন্স আমাকে চিনবে। ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে র‍্যাপিড ফায়ার, ঠিক আছে? আচ্ছা, ওইটা কিন্তু র‍্যাপিড ফায়ার ছিল না, যাই হোক। ওকে। এবং তার পাশাপাশি দুটো চয়েস আছে আপনার কাছে, একটা হচ্ছে ঠিক আছে, এবং আমি অনেক কিছু সঙ্গে করে নিয়ে বসি, এটা আসলে দর্শক জানেন, যারা নতুন আসেন তারা হচ্ছে জানে না, সো আমি একবারে নিতেও পারছি না। আর একটা হচ্ছে পাজল, আপনি কোনটা নেবেন বলেন? ওই যে আপনি কষ্ট করে ধরছেন ওটাই দেন। ওকে, আমি আপনাকে একটু ফ্রি করে দেই। হ্যাঁ, আচ্ছা, এটাতে কি করতে হবে? মারতে হবে কাকে? এই যে এই পাশ দিয়ে খেলেন, এই পাশ দিয়ে। ওকে, আমি এটা এখানে রাখি। ওকে, সো এই হচ্ছে আপনার জিনিসপত্র। ওকে, তার সাথে আপনার সময় শুরু হচ্ছে এখন। 2023 সালে আপনার অভিনীত 3টা ছবির নাম কি কি? জলরং, মধ্যবিত্ত, ময়না। অভিনয় জীবনে আপনি কতটা কনফিডেন্ট? আমার নিজের চাইতে অনেক বেশি। ওকে, অভিনয়ের আগে কতদিন এফডিসির গেটে দাঁড়িয়েছিলেন? এফডিসির গেটে আমি আমার লাইফের শুরুতে যাই, তখন আমাকে বের করে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না, পর টাকা দিয়ে গেছিলাম। আচ্ছা, অভিনয় জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল? 1500 টাকা। আচ্ছা, বর্তমানে নাটকের জন্য কত পারিশ্রমিক নিয়ে থাকেন? এটা সিক্রেট, বলা যাবে না। কেন কেন, এটা কোনো কথা? ঝগড়া করা উচিত আপনার সাথে। এটা ভাই ব্রাদার আমাকে মারবে। আচ্ছা, মাসিক আয় কত? খুবই কম। প্রেম করছেন না কেন?
এটা আসলে এটা কেমন কোশ্চেন? এটা কেমন কোশ্চেন? সে তো নায়ক, তাই না? হ্যাঁ। ওকে ঠিক আছে, প্রোডিউসারের সঙ্গে পরে কথা বলবো, আগে আপনি বলেন প্রেম কি করছেন? প্রেম আপাতত না। আচ্ছা, উত্তর তো দেবেন না, এর জন্য আগেই হচ্ছে এভাবে কোশ্চেন করে রেখেছে। হ্যাঁ। জীবনে ভয়ের একটি কারণ বলেন। জীবনে ভয়ের কারণ একটি, যদি আমার লাইফ থেকে অ্যাক্টিংটা চলে যায় তাহলে কি হবে? আচ্ছা, প্রিয় সেলিব্রিটি তারকা কে? ছেলে না মেয়ে? যে কেউ হতে পারে। না, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আলাদা, ছেলেদের ক্ষেত্রে আলাদা তো। আচ্ছা, আপনি কোনটা নেবেন বলেন, মেল না ফিমেল? আমার হচ্ছে সবচেয়ে মানে এখন সেলিব্রিটি হিসেবে কাকে পছন্দ? জি, সেলিব্রিটি হিসেবে তো আমার সাকিব ভাইকে পছন্দ। যে কোনো একজন? হ্যাঁ, সাকিব ভাইকে পছন্দ। ওকে ঠিক আছে। সবচেয়ে পছন্দের কাজ কোনটি? সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে অ্যাক্টিং করা। জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে এক লাইনে বলেন। এক লাইনে? নেট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রাজরিপার সাথে সম্পর্ক কেমন? খুবই ভালো, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, রাজরিপাকে মাঝে মাঝে মিস করেন কেন? রাজরিপাকে মাঝে মাঝে মিস করি না, সবসময় মিস করি। আচ্ছা, দর্শক ঘাপলা কিন্তু এখানেই আছে। ফ্রেন্ডকে তো মিস করবি মানুষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ধরেই নিলাম ফ্রেন্ডকেই মানুষ মিস করে। ওকে, আপনার 5টি নাটকের নাম? দজ্জাল শাশুড়ি, তারপর হচ্ছে গরিব কিন্তু মেধাবী, বৌবর্ণা মা বড়, জাস্ট ইন লাভ, এন্ড হইছে না? পাঁচটা হইছে না, আরেকটা বাকি। আরেকটা বাকি ভুলে যাই কেন আমি? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, এই পয়েন্ট চলে গেল আপনার। লাস্ট কাকে কল দিয়েছে? আমাদের প্রোডিউসার ভাই ফাহিম ভাইকে। আচ্ছা ঠিক আছে। লাস্ট গুগল সার্চ কি ছিল? এখানকার লোকেশন। ওকে, আপনি কিসের জন্য সেরা? র‍্যাপিড ফায়ার এটা। আমি রাগের জন্য সেরা। আচ্ছা, আমাদের প্রোগ্রাম কেমন লাগছে? খুবই ভালো, দারুণ। র‍্যাপিড ফায়ার কি শেষ করে দেব? প্লিজ প্লিজ প্লিজ। ওকে ঠিক আছে, ডান। থ্যাংক ইউ। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনার আগামী পথ চলা যেন সুন্দর এবং সহজ হোক, এই শুভকামনাই রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা নতুন যারা আছি আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, আমরা অনেকখানি সাপোর্ট পাই। আর হচ্ছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে আমরা কাদের কাছে যাব? আপনাদের জন্য তো কষ্ট করছি, অবশ্য নিজের জন্য কষ্ট করছি, আর চেষ্টা করব আপনাদের মন জুগিয়ে কাজ করার, এবং আপনাদের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী কাজ করার, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন নিউজ স্টারে।